নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা টুডে মানে এখানে কিন্তু রাজনৈতিক আলোচনা বেশ কিছু হবে। এই রাজ্যে কি হচ্ছে পরিস্থিতি সেটা নিয়ে আলোচনা হবে এবং আলোচনা হবে সব কিছুই যুক্তির ওপর কেন্দ্র করে। তো আজকের বিষয় হচ্ছে, আজকে আমাদের রাজ্যে ছটা বিধানসভায় উপনির্বাচন হলো এবং তার ফলাফল ঠিক কোন জায়গায় গেলে বিজেপির লাভ হবে না বিজেপির ক্ষতি হবে। আর আমি প্রথমেই দেখুন হেডিং করেছি, এই রাজ্যে যা ফলাফল হবে তাতে বিজেপির কিন্তু আখেরে লাভ হবে, অর্থাৎ ফলাফল যাই হোক লাভ হবে বিজেপির। কেন বলছি? এই যে উপনির্বাচন হলো, এতে কি কি ঘটনা ঘটলো আপনারা সবাই দেখেছেন। উপনির্বাচনের দিনই একদম নৈহাটিতে একটি তৃণমূলের একজন প্রাক্তন বুথ সভাপতি তিনি কিন্তু মারা গেলেন, অর্থাৎ গুলি করে তাকে খুন করা হলো। কে খুন করলো, কারা খুন করলো, এ তো পরের বিষয়ে তদন্ত করে বেরোবে এবং অনেকেই বলছেন তৃণমূলের ভেতরে গণ্ডগোল। একই জিনিস আমরা দেখেছি মেদিনীপুরে, সেখানেও তৃণমূলের এক কাউন্সিলরকে তৃণমূলের ব্লক সভাপতি নাকি পিটিয়ে দিয়েছে। এই মারামারি ভিডিও আমরা দেখেছি, তৃণমূল কাউন্সিলর, মহিলা কাউন্সিলর তাকে মারা এবং তার স্বামীকে মারা। আক্ষরিক অর্থে মারপিট এবং রক্তপাত, এটা ছাড়া বাংলার বুকে ভোট হয় না। আর এই কথাটা আমি আজকে বলছি, মানে তৃণমূলের রাজত্ব বলছি এটা নয়, এটা কিন্তু বাম রাজত্ব একইভাবে চলছিল, একইভাবে চলে এসছে এবং একইভাবে এগিয়ে চলেছে। আর এই ধারাবাহিকতাটা বন্ধ করার দায়িত্ব কিন্তু রাজনৈতিক নেতাদের নেওয়া উচিত। ভোটের ফল যাই হোক সেটাকে মেনে নেওয়া উচিত। অন্যান্য রাজ্যে একইভাবে নির্বাচন হয়, কিন্তু এইভাবে রক্তক্ষয় হয় না, এইভাবে আক্রমণ, হুমকি, চমকানো, ধমকানো এসব হয় না। এখানে বুথ এজেন্টকে দেখছি, এরম বলছেন একজন, যে বুথে বসা এজেন্টকে বলছে 2 ঘন্টার মধ্যে বেরিয়ে যা, নয়তো কিন্তু দেখে নেব। এই যে হুমকি দেওয়া, এই হুমকি দেওয়ার কালচার বাম রাজত্ব থেকে তৃণমূলের মধ্যে একদম সমানভাবে চলেছে। আর আমরা একটা জিনিস পরিষ্কার বুঝে গেছি যে এই যে হাড়মাত থেকে উন্মাদ হয়ে যাওয়া লোকেরা, এরা ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে গিয়ে এদের শাস্তি বা জায়গাটা হয় লকআপ বা অন্য কিছু হতে পারে, আর এছাড়া কোনো উপায় নেই। আর বাংলার বুকে ভোট সেদিনই শান্তিভাবে হবে বা শান্তিপ্রিয়ভাবে হবে যেদিন কেন্দ্রীয় বাহিনী ঠিকঠাকভাবে কাজ করতে পারবে এবং সমস্তটাই কেন্দ্রীয় বাহিনীই নজর রাখবে। এই পুলিশের আন্ডারে থেকে কেন্দ্রীয় বাহিনী চলবে, তাতে কাজ করা হবে। কারণ রাজ্য পুলিশের অফিসাররা ম্যাক্সিমামই তৃণমূলকে এড়িয়ে চলে, মেনে চলে, অথবা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা অনুযায়ী বলতে হয় যে চটি ব্যাপারটা আছে। তো এই যে ব্যাপারটা আছে, এইগুলোকে বাদ দিলে আমরা দেখতে পাবো যে এখানে কোনোভাবে শান্তিপূর্ণ ভোট হবে না। কিন্তু আমি যে কথাটা বলেছি আপনাদের সামনে, সেটা হচ্ছে যে ফল যাই হোক, এই উপনির্বাচনে কি ফল হবে এটা সবার নিশ্চয়ই একটা অনুমান এসে গেছে যে বিজেপি হয়তো একটা পাবে 6টার মধ্যে, অথবা বিজেপি এখানে পাবে না, বা কোথাও বলছেন বিজেপি 2টো পাবে, কেউ বলছেন 3টে পাবে, কেউ বলছেন পাবেই না। এই যে পাবে কি পাবে না এত কিছুর মধ্যে আমি যাচ্ছি না, কারণ প্রেডিকশন করা খুব মুশকিল। এই রাজ্যে বারবার প্রেডিকশন করা হয়েছে এবং সেগুলো বারবার নিটফল 0 হয়েছে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যেগুলো মেলে, এই রাজ্যের ক্ষেত্রে মেলে না। তার কারণ হচ্ছে, কারণটা কেউই বোঝে না। কারণ যে কি সেটা বোঝার ক্ষমতা আচ্ছা এই সমস্ত মানে কি বলবো, যারা ঘাটে আর কি, নির্বাচনের ফলাফল নিয়ে ওপিনিয়ন পোল করে যারা বা এক্সিট পোল করে যারা, তারা ধরতে পারে না। কারণ বাংলার বুকে বাংলার মানুষ কোনটা নিয়ে বেশি আবেগপ্রবণ হয়, কোনটায় আবেগ চলে যায়, এটা বোঝার ক্ষমতা আমাদের নেই। এই যে কদিন আগে আপনারা দেখলেন অভয়া নিয়ে রাত জাগা হলো, এর ফলাফল কি পাওয়া যাবে এটাও জানা যাবে রেজাল্ট বেরোলে। কারণ সে সময় যেভাবে আমরা ক্ষোভ বিক্ষোভ দেখেছিলাম অভয়ার জন্য, অভয়ার দাবিতে শাস্তি যাতে পায়, অভয়ার কাণ্ডে যারা শাস্তি পায়, দোষীরা শাস্তি পায়, এবং এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ, সেই ক্ষোভে ইস্টবেঙ্গল, মোহনবাগান সব ক্লাব এক হয়ে গেল, মহামেডান এক হয়ে গেল এবং সবাই মিলে রাস্তায় নামলো। প্রতিবাদের মিছিল দেখলাম চারিদিকে, মোমবাতি হাতে করে, কোথাও মশাল হাতে করে, কোথাও বা এমনি নামলেন সবাই। কিন্তু তার ফলটা কি হবে? অর্থাৎ আমরা আন্দোলন করলাম কিন্তু পরিবর্তন করলাম না, তাহলে নিটফল 0, এবং সেটাও দেখতে পাবো কিনা সেটাই দেখা যাবে। আর এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপির লাভ হবে কেন? আসলে বিজেপির লাভ হবে কোথায় জানেন? ফলাফল যাই হোক, ফলাফল কি হবে এটা একটা অনুমান আপনারা ধরে নিয়েছেন। আমি আবারও বলছি, দুবার বলে ফেললাম, হয়তো রিপিট করে ফেললাম। ফলাফল মোটামুটি আপনি ধরে রেখে দিন বিজেপির পক্ষে হয়তো যাবে না, ধরে নিন, তাতেও কিন্তু বিজেপির লাভ। এবার আপনি প্রশ্ন করতে পারেন কেন? এটাকে সেই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী যে নৈতিক জয়? না, ওসব গল্পে আমি যাই না, কারণ আমি জানি এসবগুলো হচ্ছে একদম বোগাস কথা। নৈতিক জয় ফৈতিক জয় কিচ্ছু হয় না। আসল হচ্ছে জিতলো যে তারই জয়, যে হারলো সে হারলো। যেমন মমতা ব্যানার্জি হেরে গেছে, শুভেন্দু অধিকারী জিতে গেছে, এটা তো পরিষ্কার সত্যি কথা। আর এই সত্যির বাইরে আমরা কেউ যাই না।
আর এখানে বিজেপির লাভ কোথায় দেখুন, এই 6টা উপনির্বাচনে সাধারণত শাসক দলের পক্ষে যায়, যদি না যায় তাহলে বিজেপির লাভ। কারণ এখানে অন্য কোনো দল উঠে আসবে কি, সিপিএম বা কংগ্রেস, আমার মনে হচ্ছে উঠবে না। আর যদি ওঠে তাহলে এসে যাবে বিজেপির আরও একটা লাভ, কারণ বিজেপি বুঝে যাবে যে কোথায় তাদের ভুল আছে। দেখুন বিজেপি এখানে দ্বিতীয় পজিশনে থাকবে এই সব জায়গায়, একমাত্র হাড়োয়া সেখানে হয়তো মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে কি হবে বলা যাচ্ছে না, কিন্তু বাকি জায়গায় কি হবে এটা কিন্তু মোটামুটি অনুমান করা যায়। এবং সেখানে দাঁড়িয়ে বিজেপি বুঝে যাবে আগামী দিনে তাদের পদক্ষেপ কি করা উচিত, অর্থাৎ কিভাবে এগোনো উচিত। এবং বিজেপির এই যে উপনির্বাচনে ফলাফল বেরোবে না, এটাই কিন্তু 2026কে মানে 26-এর লড়াইয়ের জন্য বিজেপিকে তৈরি করে দেবে। বিজেপি এখান থেকে বুঝতে পারবে যে তাদের সাংগঠনিক অবস্থা কি, কারণ এখানে সাংগঠনিক অবস্থাটা বড় একটা ফ্যাক্টর। আর আমি বারবার বলি বিজেপির সাংগঠনিক অবস্থা কিন্তু বিভিন্ন জেলায় খুব দুর্বল, এটা আমি বারবার বলি। আমার প্রতিটা প্রতিবেদন দেখবেন আমি বলি, যেখানে ভুল সেটা ভুল বলতে হয়। আমি ফালতু মিথ্যা কথা বললাম যে সব ঠিক আছে কিন্তু বিজেপিতে ভোট পেল না, মানে জোর করে তৃণমূল ভোট করিয়ে নিল, এটা বলা যায় না। সাংগঠনিক জোরও একটা ফ্যাক্টর। আর 2026-এর ইলেকশনের আগে বিজেপির এই জায়গায় যা হবে ফল, সেই ফলটাই কিন্তু বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সার্বিকভাবে বিজেপি একটা কেন্দ্রীয় স্তরে যদি দেখেন, সেখানে দেখবেন যে বিজেপির যে স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ, এটা মুখ থুবড়ে পড়েছে। আর এটা মুখ থুবড়ে পড়েছে একটাই কারণে, তার কারণ হচ্ছে মুসলিমরা তারা কোনোদিনই বিজেপিকে ভোট দেয়নি আর দেবেও না। 2014-এ দেয়নি, 2019-এও দেয়নি, 2024-এ তো দেয়নি, ভুল করেও ভোট দেয়নি। মানে ওই যে বোতামটা ভুল করে ফলস হয়ে যায় না, মানে এটা টিপ থেকে ওটাই চলে গেছে, এটাও হয়নি। আর বেছে দিয়েছে যে বিজেপিকে দেবো না, বাকি যেখানে হাত হরকে যায় যাক, তো এটা তো করেছে। কাজে বিজেপি এটা বুঝে গেছে যে তাদের যে স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ, শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী আব বন্ধ করো, বন্ধ হয়ে গেছে। বিজেপি এই স্ট্যান্ডটা কিন্তু ক্লিয়ার করে ফেলেছে। আর এই যে স্ট্যান্ডটা, অর্থাৎ বাংলার বুকে ঠিক কী হচ্ছে, অভয়া কাণ্ডর কোনো এফেক্ট হচ্ছে কি হচ্ছে না, এটা কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে। আর এই বিশ্লেষণ কিন্তু বিজেপি করতে অলরেডি বসে যাচ্ছেও, কারণ যা ফলাফল বেরোবে তারপরে কিন্তু বিজেপির এই যে বিশ্লেষণটা হবে, এটা কিন্তু শুধু এই রাজ্যে হবে না, এইটা কিন্তু সমস্ত জায়গায়, মানে বিজেপি সাংগঠনিক জায়গা থেকে শুরু করে কেন্দ্রীয় স্তরে সাংগঠনিক জায়গা, সব জায়গায় আলোচনা হবে। এবং এখানেই কিন্তু শুরু হবে তুল্যমূল্য বিচার করা, যে ঠিক কোনটা ভুল, কোন রাস্তায় গেলে বিজেপি এগোবে, কোন রাস্তায় গেলে এগোবে না, কাকে কাউন্টার করতে হবে, মানে কোথায় কি ব্যাপারে কাউন্টার করতে হবে। এই রাজ্যে যেরকম একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে তৃণমূল আর বিজেপির মধ্যে একটা সেট আপ আছে বা সেটিং আছে, তো এই যে জায়গাটা, এটা কতটা ক্ষতি করছে এটা বোঝার এবং তাকে কাউন্টার করার জন্য কি করবে না করবে, এটা বিজেপি কিন্তু তাদের স্ট্র্যাটেজি তৈরি করবেই। এবং এটা নিয়ে বিস্তর আলোচনা হবে, দেখবেন। আপনি আমার কথা মিলিয়ে নেবেন, আমি আজ পর্যন্ত বিজেপি সম্বন্ধে যা বলে গেছি দেখবেন কার্যত কিন্তু মিলতে গেছে। অর্থাৎ আমি কোথাও কিন্তু ফেক খবর বলি না, কল্পনা করলাম বলে দিলাম। যেভাবে আমি বলি না কোন ক্যান্ডিডেট কে হবে, আমি বারবার বলি ক্যান্ডিডেট কে হবে এটা বলার ক্ষমতা সুকান্ত মজুমদারেরও নেই, কারণ সুকান্ত মজুমদার লিস্ট করতে পারে, আর এই লিস্টের মধ্যে কাকে সিলেক্ট করা হবে সেটা কেন্দ্রীয় স্তরে ঠিক করবে। হ্যাঁ, 1, 2, 3 করে পাঠাতে পারেন, কিন্তু কে সিলেক্ট করবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে কেন্দ্রীয় স্তরে। কারণ এটা বিধানসভার উপনির্বাচন বলুন বা বিধানসভা নির্বাচন বলুন বা লোকসভা নির্বাচন বলুন, সবটাই কিন্তু কেন্দ্রের হাতে চলে যায়, আর কেন্দ্র সেটাকে কন্ট্রোল করে। উল্টো দিকে আপনি যদি দেখেন পৌরসভা বা পঞ্চায়েত, এগুলো কিন্তু জেলা করে। আপনি ভাববেন না পুরসভা বা পৌরসভা যে সমস্ত ওয়ার্ড ভিত্তিক যে নির্বাচন হয়, তো সেখানে দাঁড়িয়ে ওই ওয়ার্ডের একজন ব্লক প্রেসিডেন্ট বা জেলা সভাপতি সব কিছু করছে, এটা নয়। তারা নাম প্রস্তাব করতে পারে যে 1, 2, 3 এরা হলে ভালো হবে, কিন্তু তারপরেও জেলা স্তর থেকে রাজ্য স্তরে গিয়ে কিন্তু এটাকে স্ক্রুটিনি করা এবং দেখা হয়, তারপরে একটা দিয়ে দেওয়া হয়। আর এটা কিন্তু এক নাগাড়ে চলে আসছে, এটা সাংগঠনিক একটা নিয়ম, এবং সেই নিয়মের মাধ্যমেই সমস্ত কিছু ভোটগুলো হয়। তাই এখানে কিন্তু বিজেপির একটা অপশান থাকবে, বিজেপি ঠিকভাবে দেখে নেবে যে কোথায় ঠিক কোথায় ভুল। আর এগুলো সবটাই হবে কিন্তু এই নির্বাচন মানে উপনির্বাচনের ফলাফলের পরেই। এবং ফলাফল যাই হোক, যদি ভালো হয় তাহলে তো ভালো, আরও জোরে নামবে, আর যদি খারাপ হয় তাহলেও কিন্তু রদ বদল করে সব জায়গা ঠিকঠাক করা জায়গায় বিজেপি থাকছে। কারণ বিজেপি 2026-এ এই রাজ্যটাকে দখল করার জায়গায় থাকবেই, যেভাবেই হোক। আর এই লড়াইটা কিন্তু কঠিন হবে, এবং এই লড়াইয়ে দেখবেন সিনিয়র জুনিয়র যারা আছে, মানে নতুন পুরাতন, এগুলো সব দেখবেন মিলেমিশে যাবে, এটা হবেই। আর এটা হতে চলেছেই। এই নভেম্বর থেকে শুরু হয়েছে, ডিসেম্বর যেতে যেতে দেখবেন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, এবং পরিবর্তন হয়ে বিজেপি যে জায়গায় যাবে সেখানে দাঁড়িয়ে কিন্তু বিজেপি আখেরে লাভ করবে। আর তাই এই উপনির্বাচনে ফলাফল যাই হোক, বিজেপির আখেরে কিন্তু লাভই হবে।
অর্থাৎ খারাপ হলেও বিজেপি তৈরি করার জায়গা থাকবে, ভালো হলে আরও এগোনোর উদ্যম পাবে। তাই সব দিক থেকে যদি দেখেন আপনি, বিজেপির কিন্তু আখেরে লাভ হবে। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে সিপিএম বা কংগ্রেস কতটা ভোট কাটছে এটাও দেখার বিষয়। তাহলে এদেরকে কাউন্টার করার জায়গা তৈরি হবে। কি মনে হচ্ছে আমি ঠিক বললাম? যদি মনে হয় ঠিক বলেছি তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, আর যদি মনে হয় ভুল সেটাও জানাবেন। আর একটা কথা বলি আপনাদের, এই চ্যানেলটা কিন্তু এইভাবে এবার লাগাতার চলবে, প্রতিদিন আপনি খেয়াল রাখুন, এখানে কিন্তু একটা করে প্রতিবেদন আপনি পাবেনই। আর যেদিন কোনো ব্রেকিং নিউজ থাকবে ছোট্ট করে এখানে থাকবে, অর্থাৎ রুদ্রবার্তা টুডেতে আপনি এই রাজ্যের রাজনীতি নিয়ে আলোচনা শুনবেন, দেখবেন। এবং যদি আপনার কোনো কিছু জানানোর থাকে, এই বিষয়ে কিছু বলার থাকে, তাহলে আপনি অবশ্যই 2টো থেকে 5টা, অর্থাৎ দুপুর 2টো থেকে 5টার মধ্যে আমাকে কল করুন। আমি আপনার ফোন রিসিভ করবো এবং ফোন রিসিভ করে আপনার যা প্রবলেম বা আপনি যা বলছেন সেগুলো অবশ্যই শুনবো, এবং আপনার মতামত আমার মতামত সব নিয়ে রুদ্রবার্তা টুডে এগিয়ে যাবে তরতর করে। তাই ভালো থাকুন। বাংলার পরিবর্তন দরকার আছে, এটা আমি বিশ্বাস করি। আপনি যদি বিশ্বাস করেন তাহলে এই প্রতিবেদনটাকে শেয়ারও করবেন মাত্র 100 জনের কাছে। চলুন এখনকার মতো আসি, দেখা হবে আগামীকাল, প্রথমে রুদ্রবার্তাতে, তারপর অবশ্যই রুদ্রবার্তা টুডেতে। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।